আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 7 বিজিএস অর্থাৎ তোমাদের ক্লাস 7 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমরা তোমাদের জন্য তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা নিয়ে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও তোমাদের জন্য আপলোড করে রেখেছি। তোমরা যদি সেই পূর্বের ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টও চেক করলে সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে। আমি চাই তোমরা সেই ভিডিওগুলো তোমাদের সময় মতো দেখে আসবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য বোঝা অনেকটাই সহজ হবে। আর একটা কথা তোমাদেরকে বলি, আমরা কিন্তু প্রতিনিয়তই আলোচনা করে থাকি তোমাদের মূল বই থেকে যে এমসিকিউ গুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে, সেই সাথে তোমাদের সৃজনশীলের ক এবং খ নং প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। একটা কথা তোমরা সব সময় মনে রাখবে, মেন বই তুমি যদি বোর্ড বইটা যদি ভালো করে পড়তে পারো তাহলে তুমি এখান থেকে 100% তোমার এমসিকিউ সকল প্রশ্ন কমন পাবে। ঠিক আছে? তাই যারা অতিরিক্ত মানে যে কি চালাকি করতে চায় বা বেশি করতে চায়, তাই আমি তোমাদেরকে বলবো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মূল বইটা ভালো করে পড়ো, তাহলে দেখবে যে এমসিকিউ সহ সকল প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই এখান থেকে দিতে পারবে। তাহলে চলো আমরা আলোচনা করব আজকে ঐতিহাসিক আগরতলা মামলা। ওকে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, তৎকালীন আইয়ুব সরকার 1968 সালে পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থ বিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে। প্রকৃতপক্ষে 6 দফা আন্দোলনকে নস্যাৎ করাই ছিল এই মামলার মুখ্য উদ্দেশ্য। পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলা নাম দিয়ে শেখ মুজিব সহ মোট 35 জনকে আসামি করে মামলা করে। মামলায় বলা হয়, আসামিরা ভারতের যোগসাজশে পূর্ব পাকিস্তান রাষ্ট্র হতে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করছে। সরকারের উদ্দেশ্য ছিল শেখ মুজিব সহ 35 জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালি 6 দফা তথা স্বাধীনতা আন্দোলন চিরতরে স্তব্ধ করে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত মৌলানা ভাসানীর নেতৃত্বে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। দেখো, কি ঐতিহাসিক আগরতলা মামলায় আসামি কতজন ছিল? আসামি ছিল হলো 35 জন, এটা মনে রাখবা। ঠিক আছে? ঐতিহাসিক আগরতলা মামলা কত সালে হয়? 1968 সালে হয়। ঠিক আছে? এই দুটা পয়েন্ট এখানে মনে রাখবে, এতটুকু মনে রাখলেই এনাফ। ওকে, এবার আসো 11 দফা আন্দোলন। 11 দফা আন্দোলন কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 6 দফার পাশাপাশি নতুন 11 দফা আন্দোলন নিয়ে মাঠে নামে। শুরু হয়ে যায় ব্যাপক গণ আন্দোলন। 11 দফা কর্মসূচিতে প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন, ব্যাংক, বীমা, বৃহৎ শিল্পের জাতীয়করণ, কৃষকের খাজনা ও করের হার হ্রাস, সকল রাজবন্দীর মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পক্ষে ছাত্ররা আন্দোলন করে। দেখো, 11 দফা যে আন্দোলন, এটা কি 6 দফা আন্দোলনের পাশাপাশি আবার নতুন করে ছাত্ররা তখন কি দেয়? 11 দফা আন্দোলন দেয়। তারপরে দেখো, 69 গণ অভ্যুত্থান। আমরা এখন 69 গণ অভ্যুত্থানটা দেখবো। ঠিক আছে? জেনারেল আইয়ুব খানের পতনের লক্ষ্যে 1969 সালের জানুয়ারিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা এবং আওয়ামী লীগের 6 দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয়। সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে। 1969 সালের 20 জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হন। আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং 1969 সালের 15 ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। 18 ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে।
তিনি বিক্ষোভকারী ছাত্রদেরকে শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন। এইসব খবরে সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। সামরিক সরকার 1969 সালের 22শে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয়। আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে 25শে মার্চ 1969 সালে জেনারেল আইয়ুব খান তার সেনা প্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলার ছাত্র জনতা এভাবেই আন্দোলনের সফলতা লাভ করে। ওকে, এই জায়গায় একটা জিনিস তুমি রাখতে পারো, সেটা হলো যে কি জেনারেল আইয়ুব খান তার সেনা প্রধান জেনারেল ইয়াহিয়া খানকে ক্ষমতা দিতে বাধ্য হয় কত সালে? এই যে 1969 সালে। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে 1970 সালের নির্বাচন। সাধারণ নির্বাচন কি সেটা? প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানের সেনা প্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন। ক্ষমতা গ্রহণ করিয়াই ইয়াহিয়া খান বাঙালির শান্ত করার লক্ষ্যে 1970 সালের সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন। 1970 সালের 7ই ডিসেম্বরের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাকিস্তানের জাতীয় পরিষদ আসন সংখ্যা ছিল 313টি। এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 169টি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ। দেখো এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে। দেখো 1970 সালের কি পাকিস্তানের জাতীয় সংসদ পরিষদের আসন সংখ্যা কত ছিল? এই যে 313টি। আর পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা কত ছিল? এই যে 169টি। এটা মনে রাখবে, ঠিক আছে? 313টি আসন সংখ্যা ছিল 1970 সালের সাধারণ নির্বাচনে। আর কি তোমার পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কত? 169টি। এটা মনে রাখবে। জাতীয় পরিষদে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও পিপলস পার্টি বা পিপির সাথে। জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ 167টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি 88টি আসন লাভ করে। উল্লেখ করা যেতে পারে যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান, পিপি পশ্চিম পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠতা লাভ করে। 1970 সালের 17 ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 1970 সালের কত তারিখে পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1970 সালের 17ই ডিসেম্বর। এটা মনে রাখবে। পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করে 298টি আসন পায় স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল। বাকি সব আসন পায় স্বতন্ত্র ও বাকি। তাহলে এই যে 298টি কারা পায়? আওয়ামী লীগ জয়লাভ করে। ওকে, এতটুকু মনে রাখবে। তারপর কি নির্বাচনের গুরুত্ব? 1970 সালের নির্বাচনের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আরো বেগবান করে। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালিরা ভাষা, সাহিত্য, সংস্কৃতির দিক থেকে যে স্বতন্ত্র দাবি করে আসছিল, এ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ে যেন তা স্বীকৃতি পায়। বাঙালি সাহিত্য শাসনের দাবি যে সঠিক ছিল তাও প্রমাণিত হয়। তারপরে দেখো এরপরে আছে হলো 1970 সালের নির্বাচনের ফলাফল। 1970 সালের নির্বাচনের ফলাফলটা তোমরা এই যে এখান থেকে কি করে দিবা? এই যে এখান থেকে দেখো এই যে কতগুলো আসন বিজয় লাভ করে, এখান থেকে তোমরা উঠে দিবে। ঠিক আছে, এতটুকু উঠে দিলেই দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ঠিক আছে, তোমরা এই কাজটা করবে এইচডব্লিউ হিসাবে। যদি তোমরা পারো তাহলে করে রাখবে, আর যদি না পারো তাহলে জানাবে, আমি তোমাদেরকে করে দেব। ওকে, যে পর্যন্ত আলোচনা করেছি এতটুকু তোমরা একটু বারবার দেখতে থাকো। আশা করি এখান থেকে তোমরা সবকিছু সঠিকভাবে শিখতে পারবে। আর যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা যদি আজকে আমার এই ক্লাসে কেউ নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।